যে গুরুত্ব এবং আন্তর্জাতিক অঙ্গনে এটিকে নিয়ে যে তোলপাড় কাণ্ড শুরু হয়েছে এবং সারা বাংলাদেশের যে পত্রপত্রিকাগুলো রয়েছে সেখানে যেভাবে ডক্টর ইউনূসকে নিয়ে একের পর এক যে নিউজ ছাপা হচ্ছে, অনেকদিন পর আপনাদের সঙ্গে একটি লাইভ অনুষ্ঠানে আসা মূলত দেশের যে চলমান অবস্থা সেই অবস্থার প্রেক্ষাপটে হঠাৎ করে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলো। আমি সাধারণত যেটা করি সেটা হলো কোনো একটা অনুষ্ঠান আগে রেকর্ডিং করি, এডিটিং করি, তারপরে সেটি ইউটিউবে আপলোড করি। কিন্তু আজকের দিনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বাংলাদেশে যা ঘটলো এটির যে গুরুত্ব এবং আন্তর্জাতিক অঙ্গনে এটিকে নিয়ে যে তোলপাড় কাণ্ড শুরু হয়েছে এবং সারা বাংলাদেশের যে পত্রপত্রিকাগুলো রয়েছে সেখানে যেভাবে ডক্টর ইউনূসকে নিয়ে একের পর এক যে নিউজ ছাপা হচ্ছে, তাতে করে এই বিষয়টি এখন আমাদের জাতীয় একটি গুরুত্বপূর্ণ বিষয় তো বটেই, তার সঙ্গে সঙ্গে দেশীয় রাজনীতি, নির্বাচন, আওয়ামী লীগের মতিগতি এবং বাংলাদেশকে ঘিরে আমেরিকা থেকে শুরু করে অন্যান্য যে সকল ইউরোপিয়ান দেশ রয়েছে তারা যে দীর্ঘদিন যাবৎ তৎপরতা চালাচ্ছে, সেই তৎপরতার জন্য এটি একটি রেড কার্ড। এখন সেই রেড কার্ড অর্থাৎ লাল কার্ড এটি কিভাবে কাজ করে এবং ডক্টর ইউনূসের বা এরপরে কি করার আছে এই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করব। আপনারা যারা সঙ্গে আছেন থাকেন, আমি একটু দেখে আসি যে কারা কারা আছেন এবং কতজন আছেন। সম্মানিত দর্শক, যে খুব অল্প সময় মাত্র 1.5 মিনিট আমরা কথা বলেছি, এখানে 400 জন ভাই বোনেরা আমার সঙ্গে আছেন। তো যেটা বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য অনেকের কাছে একটি গর্বের বিষয়। তিনি যে কেবল নোবেল পুরস্কার পেয়েছেন তা নয়, তার যে উদ্ভাবনী ক্ষমতা এবং তার যে আন্তর্জাতিকতা, সারা দুনিয়াতে তার যে পরিচিতি, সেই পরিচিতির কারণে বাঙালি হিসেবে আপনার আমার গর্ব করার যথেষ্ট কারণ রয়েছে। এবং তিনি আমাদের দেশীয় ব্যবসা বাণিজ্যে যে দিকগুলো উন্মোচন করেছেন, আমাদের টেলিকমিউনিকেশন, আমাদের আইটি থেকে শুরু করে আরো অনেক কিছুতে। আবার এখন তিনি যে সামাজিক ব্যবসা করার চেষ্টা করছেন এবং আপনারা অবাক হবেন জেনে যে বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের যে এস্টাবলিশমেন্ট রয়েছে, মানে গ্রামীণ ব্যাংকে ধরুন 100 জন লোক চাকরি করে, তো সারা দুনিয়াতে গ্রামীণ ব্যাংকের যে মালিকানা ডক্টর মোহাম্মদ ইউনূসের রয়েছে, সেটা আমেরিকাতে বলেন, ইউরোপে বলেন, আফগানিস্তানে বলেন, এমনকি ভারতের মাটিতে বলেন। এবং সেখানে বাংলাদেশের এই যে ব্যাপ্তি, তার চেয়ে বহু গুণ বড় ব্যাপ্তি রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। তা আমরা তার গ্রামীণ ব্যাংক নিয়ে তাকে যতটা হেনস্থা করার চেষ্টা করছি বা তাকে যতটা অপদস্থ করার চেষ্টা করছি, আমার কাছে মনে হচ্ছে যে ডক্টর ইউনূসের যে বিশালত্ব, অর্থনৈতিক সাম্রাজ্যের যে বিশালত্ব, সেখানে বাংলাদেশ সরকার তার গ্রামীণ ব্যাংক নিয়ে গেছে আসলে তার পশমটা স্পর্শ করতে পারেনি। কিংবা তিনি যেভাবে গ্রামীণ টেলিকমিউনিকেশনে বিনিয়োগ এনেছিলেন বাংলাদেশে, সেখান থেকে তিনি এই যে টেলি সেক্টরকে যেখানে নিয়ে আসছেন, সেখানে গ্রামীণ টেলিফোনের সঙ্গে সরকার যতই খারাপ আচরণ করুক না কেন, কিন্তু তার জন্য কিছুই করতে পারবে না। তো যাই হোক, আওয়ামী লীগের সঙ্গে ডক্টর ইউনূসের যে খারাপ সম্পর্কিত নেপথ্য কারণ আমরা এখনো পর্যন্ত জানি না। বেশিরভাগ লোক বলাবলি করার চেষ্টা করেন যে সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, যার স্বামী ডক্টর মোহাম্মদ ইউনূসের অংশীদার ছিলেন বা পার্টনার ছিলেন একটা ব্যবসার। মূলত সেখানে যে গন্ডগোলটা হয়েছে আর্থিক লেনদেন থেকে অন্য যে কোনো বিষয়, সেটি নিয়ে সেই মন্ত্রী তার ক্ষমতা প্রয়োগ করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। দ্বিতীয়ত কেউ বলার চেষ্টা করেছেন যে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন এবং 1/11 সময় আওয়ামী লীগকে মাইনাস করে তিনি দেশের প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করেছেন। এটি বর্তমান আওয়ামী লীগ সরকার কোনো অবস্থাতেই পছন্দ করছেন না এবং যে কোনো মূল্যে ডক্টর ইউনূসকে তার একটা থ্রেট মনে করছে, পশ্চিমাদের একটা এজেন্ট মনে করছে এবং অনাগত দিনে তাকে মনে করছে যে এটি এটা বলতে গেলে গোকরা সাপের বাচ্চা বা গোকরা সাপের বাসার মতো
পদ্মগোখরা কালনাগিনীর বাসা। এই বাসা না ভাঙা পর্যন্ত তাদের স্বস্তি নেই, এটি অনেকের মধ্যে। তো আমার ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূসের সাথে সম্পর্ক খুবই ভালো, আগেও ছিল, এখনো আছে। আর আমি যখন আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলাম, তখন ডক্টর মোহাম্মদ ইউনূসই আমাকে একদিন অনুরোধ করেছিলেন যে তুমি এই বিষয়টা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এটা আলাপ করো, কেন তার আমার মধ্যে এই সমস্যাগুলো হচ্ছে। এবং যেহেতু এখন হলে আমি এটা করতাম না, কিন্তু তখন যেহেতু আমার বয়স অল্প ছিল, 2010 সনে, একেবারেই টকবকে তরুণ, যে যা বলতো বিশ্বাস করতাম, আর বিশ্বাসের উপর ভরসা করে পাগলের মতো কাজ করার চেষ্টা করতাম। তো সেই বিষয়টি নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রসঙ্গটি যখন মাননীয় প্রধানমন্ত্রীর সামনে আমি তুলেছিলাম, অনেক লোক ছিলেন, ডক্টর এস টি ইমাম ছিলেন, ওয়াদুল কাদের সাহেব ছিলেন, আরো অনেক 10-12 জন আওয়ামী লীগের শীর্ষ নেতা ছিলেন। এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি যখন বিষয়টা বললাম, এবং আমি যে জবাব পেয়েছি ওটা আমি কাউকে বলতে পারবো না, যদিও আমি ডক্টর ইউনূসকে বিষয়টা বলেছি। তো যাই হোক, আমার যেটা দৃষ্টিভঙ্গি সেটা হলো ডক্টর ইউনূসের সঙ্গে আওয়ামী লীগের যে দূরত্ব, এটি শত শত যোজন দূরত্ব, এবং এই দূরত্বের কোনো কুল কিনারা নেই। এখন আপনি যেটাকে যেভাবেই মানে আপনি বলেন না কেন, বাস্তবতা হলো ডক্টর ইউনূস যদি কখনো ক্ষমতা আসে অনাগত দিনে, বা তার কোনো সম্ভাবনা থেকে থাকে, এটাকে আওয়ামী লীগ ভয় পাচ্ছে। তারা মনে করছে যে ডক্টর ইউনূস খুবই প্রতিশোধ পরায়ণ, এবং পশ্চিমারা তাকে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবহার করবে, এবং তিনি যেহেতু বুদ্ধিমান, স্মার্ট লোক, খুব স্মার্টলি আওয়ামী লীগের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেবেন, বিশেষ করে অর্থনৈতিক সেক্টরে, যেটা আওয়ামী লীগের সর্বনাশ ঘটিয়ে ফেলবে। আর অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝে গেছেন যে তার আত্মায়, মানে শরীরে যতক্ষণ প্রাণ আছে কিংবা এক ফোঁটা রক্তবিন্দু আছে, এই বর্তমান রেজিম, চলমান রেজিম তাকে এক চুল ছাড় দেবে না। তো এই যে একটা টাগ অফ ওয়ার চলছে দীর্ঘদিন যাবৎ, সেটির একটি একেবারে চূড়ান্ত মহড়া হয়ে গেল। নির্বাচন যদি 7 তারিখে হওয়ার শিডিউল থাকে, আমি এখনো আমার শিওর না যে 7 তারিখে আসলে নির্বাচন হবে কি হবে না, বা নির্বাচন পেছানো হবে কি হবে না, বা নতুন শিডিউল ঘোষণা হবে কি হবে না, বা আসলে কি হবে, নির্বাচনের কোনো আমেজই আমি দেখতে পাচ্ছি না। এবং আমার কাছে ওইরকম কোনো একটা নির্বাচন হচ্ছে, ওইরকম কোনো পরিবেশ আমার কাছে মনে হচ্ছে না। তো সেই নির্বাচন হওয়ার আরো 7 দিন বাকি, কিন্তু এই 7 দিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটি শ্রম আদালতে মজুরি কম দেওয়ার জন্য বা শ্রমিকদের সাথে গন্ডগোল করার জন্য বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে একেবারে দীর্ঘদিন যাবৎ যে শুনানি চলছিল, সেই শুনানির প্রেক্ষিতে আজকে রায় হলো, তাকে 6 মাসের জেল দেওয়া হয়েছে, কারাদণ্ড দেওয়া হয়েছে বিনাশ্রম। মানে জেলখানায় তাকে কোনো মালির কাজ, মেথরের কাজ, বাগানের অন্য কাজ বা ঝাড়ুদারের কাজ, এই কাজগুলো তাকে করতে হবে না, তিনি বসে বসে জেল খাটবেন। আর কিছু জরিমানা করা হয়েছে, আর তাকে একটা অন্তর্বর্তীকালীন জামিনও দেওয়া হয়েছে, যেন তিনি হাইকোর্টে গিয়ে এটার বিরুদ্ধে, তিনি জেলে না গিয়েই এটার বিরুদ্ধে আপিল করতে পারেন। তো যখন আমেরিকা এবং পশ্চিমারা বাংলাদেশের নির্বাচন নিয়ে বিভিন্ন কার্ড দেখাচ্ছেন, নিষেধাজ্ঞার কার্ড দেখাচ্ছেন, ভয় দেখাচ্ছেন, ভীতি দেখাচ্ছেন, মানবাধিকারের কথা বলছেন, নানা রকম আতঙ্ক ছড়িয়ে ফেলছেন, এটিকে আমেরিকা এবং পশ্চিমাদের রিয়াকশন বলতে পারেন, প্রতিক্রিয়া। তো সেটার বিপরীতে আওয়ামী লীগ আর প্রতিক্রিয়া দেখালো না। তারা তাদের যে প্রিয়জন বা তাদের আস্থার মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই আস্থার মানুষকে সাজা দিয়ে আমেরিকাকে একটা রীতিমতো লাল কার্ড, রেড কার্ড তারা প্রদর্শন করলো। এবং এই রেড কার্ডের মাধ্যমে আওয়ামী লীগ যেটা বোঝাতে চাচ্ছে যে তোমরা, অর্থাৎ আমেরিকানরা, আমাকে কি করতে পারবে বা আমাদেরকে কি করতে পারবে, যা ইচ্ছে তা তোমরা করতে পারো। এই তো আমরা করে দিলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস তোমাদের পেয়ারের মানুষ, তাকে সাজা দিয়ে দিলাম, তোমরা দেখে কি করতে পারো। অথবা অনাগত দিনে যদি ডক্টর ইউনূসকে নিয়ে আমেরিকা কোনো রকম কোনো কিছু করার চেষ্টা করে, সেক্ষেত্রে আওয়ামী লীগ বড় গলায় বলতে পারবে যে তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি, একজন আসামিকে আমেরিকা পছন্দ করেছে, যেভাবে এখন তারেক রহমান সাহেব সম্পর্কে বা বেগম খালেদা জিয়া সম্পর্কে বলা হয়। এরকম তার বিরুদ্ধে প্রচার হবে।
অথবা এই মুহূর্তে, এই নির্বাচনের যে মুহূর্ত, এই মুহূর্তে পুরো মাঠ ময়দানকে ঘোলা করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও মুখ খুললেন। ক্ষমতা বিদ্যমান আমরা তো এক কথা ভুলে যাইনি কেউ। অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচন দাবি নিয়ে এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা এখনো ১/১১ কথা ভুলে যায়নি। তাই আবার যখন এই চেহারাগুলো সামনে আসে তখন যথেষ্ট সন্দেহের উদ্রেক হয়, প্রশ্ন আসে যায়। ৫ আগস্টের পট পরিবর্তনের পর সংখ্যালঘু নির্যাতন ও দখল নিয়ে বিএনপিকে লক্ষ্যবস্তু করে প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে কাজগুলো করা হচ্ছে আবার ১/১১ মতো বিএনপিকে লক্ষ্য করে বিরাজনীতি করানোর চেষ্টা থেকে। আজ বুধবার দুপুরে রাজধানীর গুলশান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রিয় দর্শক শ্রোতা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তবে যাদের কোনোদিনও দেখা যায়নি তারা সামনে চলে আসছেন জানিয়ে মির্জা ফখরুল বলেন, হঠাৎ করে তারা মিডিয়াতে ফ্রন্ট পেজে চলে আসছেন, তাদের বক্তব্য থিওরি প্রচার করছেন। এক এক করে এভাবে আপনারা যারা মাঠে ছিলেন না, এভাবে আপনারা আস্তে 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 এক এক করে সবাই সামনে আসছেন। এটা কিভাবে আসছেন? দুদিন আগে জামাত ইসলামের আমির শফিকুর রহমান দলীয় এক কর্মসূচিতে বন্যা পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপির দ্রুত নির্বাচনের দাবি এবং দখলদারির বিষয়ে কথা বলেছেন। বিষয়টি তুলে ধরে এক সাংবাদিক এ ব্যাপারে বিএনপির বক্তব্য জানতে চান। জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তত্ত্বাবধায়ক সরকার যে বাতিল করালো তার জন্য ওইগুলো মিলেই তো আমরা আন্দোলন করেছি। ওই দলগুলো অনেকের আন্দোলনে অনেক নির্যাতন ভোগ করতে হয়েছে, এমনকি তাদের অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। এখন ওই আন্দোলনকে, ওই বিষয়কে বাদ দিয়ে আমি তো অন্য রাজনৈতিক চিন্তা এই মুহূর্তে করব না। মির্জা ফখরুল মানে, হ্যাঁ, অন্তর্বর্তী সরকার এসেছে একটি আন্দোলন বিপ্লবের মধ্য দিয়ে, অবশ্যই সরকারকে যৌক্তিক সময় দিতে হবে। তার জন্য সব ধরনের সহযোগিতা আমরা করে যাচ্ছি, করব, যতদিন আমরা মনে করি সরকার রাইট ট্র্যাকে থাকবে। প্রিয় দর্শক শ্রোতা।